আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ হেমন্তের দ্বিতীয় মাসের অগ্রহায়ণের শুরুর দিকে, 2রা অগ্রহায়ণ 1428 খ্রিস্টাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি এসএসসি থেকে বিসিএস অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্যতালিকায় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব নিয়ে হাজির হয়েছি। তো ধ্বনিতত্ত্ব আমি এর আগে দুটো পর্ব দেখিয়েছি, আজকে এটির তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্বটা হবে, আমি বলছিলাম একটু চমক থাকবে। চমকটা থাকবে বলতে বইয়ের রেগুলেশন অনুযায়ী আমি আগাচ্ছি, কিন্তু এই পর্বটাতে রেগুলেশনটা একটু মানা যাবে না। তো চলে যাচ্ছি পাঠে। আমরা প্রথমে বর্গের 5টি বর্গ আছে, সেই 5টি বর্গের 25টি বর্ণকে একসাথে সাজাবো আগে। তো পাঠে শুরু করছি। তোমাদের সকলকে স্বাগত। ক, খ, গ, ঘ, উ, তারপরে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তারপরে আছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তারপর হলো ত, থ, দ, ধ দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এই হলো 25টি বর্ণ। এই 25টিকে একত্রে বলা হয় স্পর্শধ্বনি, আর ইংরেজিতে দেখতে পাবে বইয়ে প্লোসিভ বলে, প্লোসিভ স্পর্শধ্বনি। আচ্ছা, আর এখানে বর্গ আছে 5টি, এইগুলিকে একত্রে বলে কি? স্পর্শধ্বনি। তাহলে স্পর্শধ্বনি হবে বানান কিভাবে? এইভাবে, স্পর্শধ্বনি, ধয় ব নয় রসি, স্পর্শধ্বনি। আর ইংরেজিতে কি বলে? প্লোসিভ, PLOSIVE, প্লোসিভ। এখন কথা হলো, এই 25টির উচ্চারণ স্থান আমাদের জানা দরকার, তাই না? 25টির উচ্চারণ স্থান জানা দরকার না? এই 5টাকে আমরা বাদ দেবো আগে, এই 5টা বাদ। এখন আছে ক, খ, গ, ঘ। প্রত্যেক বর্গের প্রথম বর্ণ নিয়ে সেই বর্গের নামকরণ করা হয়েছে। আমি আবার কথাটা বলছি, প্রত্যেক বর্গের প্রথম বর্ণ নিয়ে সেই বর্গের নামকরণ করা হয়েছে। তাহলে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, ক, চ, ট, ত, প। এই 25টিকে একত্রে স্পর্শধ্বনি বলে, ইংরেজিতে বলে প্লোসিভ। এখন আমরা এই যে ক, খ, গ, ঘ, এই 4টা উচ্চারণ করি, এটার উচ্চারণ স্থানের নাম কি? এদিকে লিখি, তাই না? এই 4টির উচ্চারণ স্থানের নাম হলো কণ্ঠ। তারপরের 4টি হলো তালব্য। আচ্ছা, একবার লিখে বলে যাই। কণ্ঠ, কণ্ঠটা হলো এখানে কণ্ঠ। আমরা যেটা জানি যে স্বরযন্ত্র না, ভোকাল কর্ড আর কণ্ঠ একই। তো কণ্ঠ থেকে উচ্চারিত হয় ক, খ, গ, ঘ, উ। উটা বাদ, উটার উচ্চারণ স্থান আবার বলে দেব। বা এইটা আমরা জিহ্বামূলীয় বর্ণ বলি, অথবা আর একটা নাম বলি আমরা, কি? কিছু না, জিহ্বামূলীয় বর্ণ, জিহ্বামূলীয়, জিহ্বামূলীয়। কণ্ঠ থেকে উচ্চারিত হয়, এটাকে আমরা বলি জিহ্বামূলীয় বর্ণ, ক, খ, গ, ঘ, উ। এখানে আর একটা আছে, এইগুলির সাথে আর একটা বর্ণ আছে হ। হটা কিন্তু আমার মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে? এরপরে চলে যাব হলো চ, ছ, জ, ঝ, ইয়, তাই তো? এই 4টা উচ্চারিত হয় তালব্য, আমরা বলি তালব্য ধ্বনি, তালু। তালুটা হলো আমরা আরবি যারা পড়ে মাখরাজ, আরবি হরফ উচ্চারণের স্থান 17টি, এগুলিকে আরবিতে বলে মাখরাজ। এই মাখরাজটা আমরা দেখতে পাবো যে ওরা পড়ার সময় পড়ে, মাদ্রাসার ছাত্ররা, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা
তো আমাদের এখানে হামজা হা নাই, ক খ গ ঘ, আর তালুতে আছে চ ছ জ ঝ ইয়। তো এটা হলো তালুটা হলো জিহ্বা বরাবর উপরে যে একটা খালি জায়গা আছে, হা করলেও দেখতে পাই আমরা, অনুভব করলেও অনুভব করতে পারি, জিহ্বার উপরে খালি একটা জায়গা আছে, তালুর সঙ্গে লাগাই, এটাকে বলে তালু। এখন এইটা ছিল জিহ্বামূলীয় বর্ণ, আর এইটাকে বলা হলো, একটা আছে পশ্চাৎ তালু আর এটা হলো অগ্রতালু। এখন অগ্রতালু, এখানে কি শুধু এই বর্ণগুলি আছে? না, আরো কয়টা বর্ণ আছে, আমরা সেই বর্ণগুলিও জানবো। এখানে আরো কয়টা বর্ণ আছে, তালব্য স, অন্তঃস্থ জ, আরো একটা আছে অন্তঃস্থ অ। এইগুলি উচ্চারিত হয় এখান থেকে, তালব্য ধ্বনি বা অগ্রতালু, এটার উচ্চারণের স্থান কি? অগ্রতালু। এখন এরপরে আছে ট বর্গ, ট ঠ ড ঢ মূর্ধন্য। এখন অনেক অঞ্চলে বলে কি ছোট ক বড় খ, ছোট গ বড় ঘ। এই ছোট ক বড় খ বলতে কিছু নাই, ছোট দ বড় ধ এটা না, দ ধ, এটা উচ্চারণের ভিতরেই তো ভেদ আছে, বোঝা যায়। এরপরে আসি ট ঠ ড ঢ মূর্ধন্য। তো মূর্ধন্য এইটা অনেক সময় আসে বানানটা এভাবে লিখতে হয়, মূর্ধন্য, মূর্ধন্য, ঠিক আছে। একটা হলো মূর্ধন্য আর একটা হলো মূর্ধন্য স। এখন এইটার উচ্চারণের স্থান কি? এটার উচ্চারণের স্থান হলো পশ্চাৎ দন্তমূল। আমরা এটাকে মূর্ধন্য, তো এটাকে বলে মূর্ধা ধ্বনি। কি বলে? মূর্ধা। এখন পশ্চাৎ দন্তমূল, এটার আর একটা, এটাকে বলে উচ্চারণের স্থান কি? পশ্চাৎ দন্তমূল। এখন পশ্চাৎ দন্তমূল বলতেছি, দন্তমূল। পশ্চাৎ দন্তমূলটা হলো, আমরা এই যে মূর্ধা, মূর্ধাটা চিনব, আমরা খেয়াল করলে টের পাবো যে আমাদের দাঁতের পেছনে একটা খাস কাটা জায়গা আছে, জিভ দিয়ে দিলে টের পাবো, দাঁতের পেছনে, সামনে নয়, পেছনে জিভ দিলে টের পাওয়া যাবে একটা খাস কাটা জায়গা আছে। আমি জানি যে মূর্ধা অনেকেই চেনে না, ছেলেরা। এই মূর্ধা থেকে উচ্চারিত হয়, আমরা যখন এটা উচ্চারণ করি তখন জিভটা কিন্তু ওই খাস কাটা জায়গাতে চলে যায়, ট ঠ ড ঢ মূর্ধন্য এইখানে চলে যায়, জিহ্বাটা একবার ওই খাস কাটা জায়গায় গিয়ে পড়ে দাঁতের পেছনে, খেয়াল করলে উচ্চারণ করার সময় টের পাবে। এটাকে বলে মূর্ধা ধ্বনি, পশ্চাৎ দন্তমূল। এখন আসছে ত থ দ ধ দন্ত, এটাকে বলে হলো দন্ত ধ্বনি, তাই না? আমরা জানি যে এটাকে দন্ত ধ্বনি বলে। এইটা গেছে পশ্চাৎ দন্তমূল, তাহলে এটা হলো অগ্রদন্তমূল। একটা হলো পশ্চাৎ দন্তমূল, একটা হলো অগ্রদন্তমূল। এর ভেতরে, আচ্ছা, এইটা আমি দেখাচ্ছি উচ্চারণের স্থান, তাই না? এই যে ত থ দ ধ দন্ত নয়, এর ভেতরে কিন্তু আরো কয়টা ধ্বনি আছে, মূর্ধন্য স, র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। এখন কথা হলো এইগুলির আবার আলাদা উচ্চারণের স্থান আছে, সেটা বলবো কি ধ্বনি বলে, সেটা বলে দেব, ঠিক আছে। এখন এইটাকে বলে অগ্রদন্তমূল। কি বলে? অগ্রদন্তমূল, উচ্চারণের স্থান অগ্রদন্ত, অগ্রদন্তমূল। আর এটা এই যে বলি যে দন্ত ধ্বনি, অগ্রদন্তমূল হলো এটা উচ্চারণের স্থান, আর দন্ত ধ্বনি এইটা হলো নাম, এটা হলো নাম, বইয়ে লেখা আছে, দেখে নেবে। তো এরপরেরটা আসি প ফ ব ভ ম। এখন কথা হলো এই যে প বর্গ, প বর্গটা এটাকে বলে ওষ্ঠ বর্ণ, আমরা বলবো কি ওষ্ঠধ্বনি বা ওষ্ঠ বর্ণ, তাই না? তাহলে এইটা কিন্তু ওষ্ঠধ্বনি, এখন আর এটার অন্য নাম নেই। এখন কথা হলো আমরা যে আমাদের মুখের দুইটা অংশ না, এটা একটা আর এটা একটা, উপরেরটাকে বলে ওষ্ঠ আর নিচেরটাকে বলে অধর। একটু খেয়াল করে শোনো, উপরেরটাকে বলে ওষ্ঠ আর নিচেরটাকে বলে অধর। একসাথে বলা হয়, এই দুইটাকে একসাথে বলা হয় ওষ্ঠাধর। ওষ্ঠাধর মানে হলো সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়াবে ওষ্ঠ যোগ অধর। এখন বইয়ের রেগুলেশন অনুযায়ী, আচ্ছা, এখানে আর একটা, এখানে আছে
একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আচ্ছা এই বর্ণটা এইখানে এইখানে হবে তা মূর্ধন্য স র, তারপরে ডয় সুন্দর ডয় ঢয় বিন্দু র, আর এখানে আছে ল দন্ত স খণ্ডত, আর নিচেরটাতে আর নাই। এখন ওষ্ঠধ্বনি, তাই তো, ওষ্ঠ যোগ অধর। বইয়ের রেগুলেশন অনুযায়ী এই বাকিগুলি বলবো। এখানে গেল 25টি, আর বাকি আছে কয়টি? 14টি। সেই 14টি আগে বলবো, তারপরে অন্যদিকে যাব। তো এখানে ব ভ ম অন্তস্থ জ, আর আছে অন্তস্থ অ একটা আছে, আর একটা আছে ব। এটাকে বলে অন্তস্থ ধ্বনি। এটাকে কি বলে? অন্তস্থ ধ্বনি। এরপর আছে ব, না, অন্তস্থ ব। র, এটাকে বলে কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি। এখন কম্পনজাত আর অন্তস্থ ধ্বনি কেন? অন্তস্থ মানে এদের অবস্থানটা অন্ত, ভেতরে। এই যে অন্তস্থ অ, এটা কখনোই কি বাক্যের শুরুতে বা শব্দের শুরুতে ব্যবহার হতে পারে? পারে না। আর এটাকে বলে অন্তস্থ। একটা আছে বর্গীয় ব, এটাকে বলে বর্গীয় ব, আর এটাকে বলে হলো অন্তস্থ জ, মানে অন্তস্থ ব। একটা আছে বর্গীয় ব, একটা হলো অন্তস্থ ব। আর এই যে অন্তস্থ জ, এটা দিয়ে শব্দ শুরু হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শব্দের মাঝে বসে অন্তস্থ। আর এই যে এইটা, এটাকে বলে বর্গীয় জ, আর এটা হলো অন্তস্থ জ। আর র, রটা হলো কম্পনজাত। যখন আমরা এই র এর দ্বারা শব্দগুলো উচ্চারণ করি, তখন আমাদের কণ্ঠটা কি হয়? কাঁপে। র, রাজাধিরাজ, এই জন্য বলে এটাকে কম্পনজাত ধ্বনি। ঠিক আছে। এরপরে আছে কি, আমরা বলবো ল। লটাকে বলে হলো, লটাকে বলে কি বলবো? আমাদের দুই দিক দিয়ে বাতাস বের হয়ে যায় এই ধ্বনিটা উচ্চারণের সময়। লটা যখন আমরা উচ্চারণ করি, তখন আমাদের এই জিভ ঠোঁটের এই দুই দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। এই জন্য এটাকে বলে হলো পার্শ্বিক ধ্বনি। কি বলে? পার্শ্বিক, পার্শ্বিক ধ্বনি। এখন কটা হলো? 25, 26, 27, 28, 29, 30। তাইলে আরো 9টা আছে। এখন দেখি তালব্য স, মূর্ধন্য স, আর একটা আছে কি দন্ত স। এগুলিকে বলে শীষ ধ্বনি। এগুলিকে বলে শীষ ধ্বনি। আর একটা এর নাম আছে উষ্ম ধ্বনি। এই শীষ ধ্বনি এর আর একটা নাম আছে কি? উষ্ম ধ্বনি। এখন কথা হলো যে এগুলি মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য আলাদা কোনো টেকনিক আছে কিনা, এই তো কথা। উষ্ম ধ্বনি বা আর একটা নাম আছে শীষ ধ্বনি। তো এখানে একটা দন্ত স তো দিছি, আর একটা রয়ে গেছে না, দন্ত স হ। এই হয়ের আবার উচ্চারণের স্থান, এটা মহাপ্রাণ ধ্বনি। তবে অল্প প্রাণ মহাপ্রাণ এটা দেখাবো। শীষ ধ্বনি বা এর আর একটা নাম আছে কি? উষ্ম ধ্বনি। এখন গেল 33 আর 1 34, 25, 29, 30, 30 আর 4 34, আরো আছে 5টা। এখন আমরা দেখব অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই গেল, এটাকে বলে পরাশ্রয়ী। এটাকে কি বলে? পরাশ্রয়ী। এটাকে বলে পরাশ্রয়ী ধ্বনি। এখন এই গেল 38টা, 25 আর 4 29 আর 1 30, 30 আর 4 34 আর 3 37। তাহলে আমরা ম, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডতা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে 37টা হলো। আর একটা কোথায় গেল, তাই না? একটা বাকি আছে চন্দ্রবিন্দু। এটাকে বলে অনুনাসিক। অনুনাসিক ধ্বনি একটা, এটা হলো এইটা অনুনাসিক। অনুনাসিক চন্দ্রবিন্দুকে বলা হয় অনুনাসিক ধ্বনি। আর তিনটা একত্রে এটা হলো পরাশ্রয়ী ধ্বনি। তো এই গেল 25টা, 25 আর 3 28 আর 29 আর 30, 31, 32, 33, 34, 35, 36, 37। তাহলে ম এর পরে অন্তস্থ জ,
র লিখেছি কই, র, ল, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, দুইটা বাকি আছে। এই যে ডয় বিন্দু র আর এটা হলো ঢয় বিন্দু র, এটাকে বলে তাড়ন জাত। এই 39টি, এটাকে বলে তাড়ন জাত। যখন এই শব্দ দ্বারা কোনো, এই বর্ণ দ্বারা কোনো শব্দ গঠিত হয়ে উচ্চারিত হয় তখন তাকে বলা হলো তাড়ন জাত ধ্বনি, তাড়িত হয়। আমরা বলি আষাঢ়, বাড়ি, গাড়ি, হাড়ি, চড়ি, ভেড়া। ওকে, তো তাড়ন জাত। আর একবার বলছি, ও আরো একটু রয়ে গেছে না এখানে, এই যে পাঁচটা আছে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই পাঁচটিকে এখানে আমি একটু গোল্লা দিয়ে দেখাই, আন্ডা দিয়ে। এই পাঁচটিকে বলা হলো নাসিক্য ধ্বনি। এই পাঁচটিকে, পাঁচটি নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি মানে এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে, এই বর্ণগুলো যখন উচ্চারণ হবে মানে ধ্বনি, তখন উচ্চারণ হবে তখন এটা উচ্চারণের স্থান নাক, নাক ছাড়া এটা উচ্চারণ করা সম্ভব নয়। তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে যখন আমরা উচ্চারণ করি তখন নাকে চলে যায়, এটা দিয়ে করি ব্যাং, মিয়া ভাই, তারপরে কি ভাষণ, তারপরে নৌকা, তারপরে আম্মা, মা, নাকের সাথে লেগে যায়। আর এইখানে আছে চন্দ্রবিন্দু, একটু খেয়াল করতে হবে, এইগুলি হলো নাসিক্য ধ্বনি। অনেক সময় অনুনাসিক বলে, অনুনাসিক বলার আসলে কোনো ওয়ে নাই, এগুলি নাসিক। অনুনাসিক ধ্বনি একটা, সেটা হলো চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু, এইটাকে বলা হলো অনুনাসিক ধ্বনি। তাহলে এই হলো মানে 39টি বর্ণের। এখন আরেকটা আমরা জানি যে এতক্ষণ দেখাইলেন যা, আসল কথা তো বললেন না। আসল কথা বলবো। আসল কথা হলো ধ্বনির যে আমরা যে অল্প প্রাণ মহাপ্রাণ বলি, এইটা চিহ্নিত করতে গিয়ে অনেক সময় ঘাবড়ে যাই। ঘাবড়ে যাই বলে কি, একটা প্রশ্ন থাকে 1 মার্ক, ওইটারই উত্তর দিতে পারি না। মানে এইটা কোনটার উপরে কতটুকু ঝোঁক আছে ওই অনুযায়ী একটাকে বলা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ, আবার দুইটা অঘোষ, দুইটা ঘোষ। এখন গাইড বইয়ে অনেক সময় লেখা থাকে বা অনেক টিচার আলোচনা করে যে এই দুইটা অঘোষ, এই দুইটা ঘোষ। এই মানে প্রথম বলে বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ অঘোষ, তৃতীয় চতুর্থ বর্ণ ঘোষ। আবার বলে বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ এই অল্প প্রাণ, আর দ্বিতীয় ও চতুর্থ বর্ণ মহাপ্রাণ। এত ঢং করে কি মনে রাখা যায়? পরীক্ষায় এলে তো কাজ হয় না, মনে থাকে না। বর্গের প্রথম আর তৃতীয় ঝামেলা লেগে যায়, ওদিকে আবার প্রথম দ্বিতীয়। তাহলে আমরা একটা কথা বলতে পারি এখানে, এটা হলো অল্প প্রাণ, এটা কি অল্প প্রাণ, আর এটা হলো মহাপ্রাণ। ওকে, ক্লিয়ার? আবার এটা অল্প প্রাণ, অ দিয়ে দিলাম, এটা মহাপ্রাণ, ম দিয়ে দিলাম। এখন এই যে দুইটা আছে, এই দুইটাকে একত্রে বলবে অঘোষ, ক্লিয়ার? আর এই দুইটাকে একত্রে বলবো ঘোষ। ঝামেলা দিয়ে দরকার আছে? ঝামেলা যত, সিলেটের ভাষা বলে বাট্টি করবা, বাট্টি মানে ছোট করবে। ঝামেলা যত ছোট করা যায় ততই ভালো। এখন এই একই নিয়ম পরীক্ষায় যদি আসে, যে কোনো ইন্টারভিউতে। এখন আমার সমস্যা হলো, অনেকে ভাবে আপনি এত বাংলা ভালো বোঝেন, বলে ফেলে, তাহলে আপনার চাকরি, বড় বড় চাকরি হয় না কেন? আমি বাংলা ঠিকই ভালো বুঝি, অন্যগুলি তো ভালো পারতে হবে, তাই না? যাক, সেটা বিষয় না, এই জন্য আমার কোনো আফসোস নাই। বিসিএস ক্যাডার হতে পারিনি বলে আমার জীবনে কোনো আফসোস নাই হতো। তো অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, এই দুইটা অঘোষ, এই দুইটা ঘোষ। যদি পরীক্ষায় আসে, আর এই পাঁচটা ঘোষাঘোষের ভিতরে যাবে না, কারণ হচ্ছে এটা হলো নাসিক্য ধ্বনি, এই ভেতরে এটা পড়বে না। পরীক্ষায় যদি আসে তো মাথার ভেতরে, আর না আমি হাতে একটা ছক করে নিলাম, ক খ গ ঘ, প্র্যাকটিস করে নিলাম। প্রশ্ন যেটা থাকে সেটা হয়তো লিখে দেওয়া যায়, কারণ প্রশ্ন তো নিয়ে আসবো, তাই না? 2 পৃষ্ঠার থাকে, যদি কেউ দেখে সম্ভাবনা থাকে তাহলে মাঝখানে লিখলাম, লিখে আমি নির্ণয় করে নিলাম। 30 সেকেন্ডও লাগবে না, 5টা বর্ণ লিখতে কি 30 সেকেন্ড লাগবে? 5টার তো দরকার নাই, এই 5টা হ্যাঁ 5টা, এই 5টা লিখলেই তো আমি বুঝে ফেলবো যে এই সিরিয়ালে বাকিগুলি। যদি বলে ড, এই সিরিয়ালে ড,
এখন অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অঘোষ ঘোষ, অঘোষ ঘোষ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ, অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ, অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ, অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অঘোষ ঘোষ। ক্লিয়ার? এইটাই তো বইয়ে লেখা নাকি? এই যে এটাই তো বইয়ে লেখা, এই যে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, আর এই দুইটা এই যে লেখা, এই দুইটা ভয়েসলেস অঘোষ আর ঘোষ ভয়েসড, এই দুইটা 3 আর 4। এই যে আবার একটা ব্যারিকেড দিয়ে দিছি। তো আর অল্প প্রাণ আনস্পিরিটেড, মহাপ্রাণ অ্যাসপিরেটেড। এই ছিল মানে আজকে যে চমকটা আমি বলছিলাম, এটাই চমক। এখন আর একটা বিষয় এখানে আলোচনা যোগ্য আছে, এটা পরীক্ষায় খুব একটা আমি বেশি একটা দেখি না কোথাও থাকে। উচ্চারণ আছে 2 রকমের। আর একটা উচ্চারণ আছে না, স্বরবর্ণের মধ্যে রক্ষিত হয়েছে সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় একটা উচ্চারণ আছে না, সংবৃত আর বিবৃত। তো এটা মুছে ফেলতে হবে, সংবৃত আর বিবৃতটা দেখাতে গেলে এটা মুছে ফেললাম। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তো, যেহেতু আমি অনলাইন ক্লাস দিচ্ছি, এখানে আমাকে কমেন্ট করা যাবে, কমেন্ট করে জানতে হবে, এছাড়া তো আর দ্বিতীয় কোনো পথ নাই। ঠিক আছে? তো ওই সংবৃত আর বিবৃত যেটা, এটা একটু দেখাবো। আর একটা আছে না, এই যে যেটা বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণ নিচের ছকে দেখানো হলো, এটা আসলে খুব একটা কঠিন নয়, বাসায় একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। কিভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে? এই 4টা মনে রাখবে, উচ্চ উচ্চ মধ্য, নিম্ন মধ্য নিম্ন। যেমন আমরা যে মধ্যবিত্ত বলি, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একটা আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন। তো আমরা সেরকমও মনে রাখতে পারি। আর এখানে ওষ্ঠাধর প্রসারিত, প্রসারিত মানে হলো বড় হয়। আমরা যখন সম্মুখ রস্বই বলি, রস্বই বলতে গেলে রস্বই, তারপরে আছে কেন্দ্রীয়, কেন্দ্রীয় মানে মধ্যবর্তী, বড় হয়। বিবৃত, এটা বেশি কঠিন না, আর এটা পরীক্ষায় যদি পরীক্ষার জন্য শিখি, পরীক্ষায় আসে না, খুব একটা আমি দেখিনি কখনো। এখন হলো সংবৃত আর বিবৃত। আমার এক কলিগ বলছিল যে, আচ্ছা লিখে নেই আগে, এই প্রকার সংবৃত আর বিবৃত। বিবৃতর আর একটা নাম আছে স্বাভাবিক, বিবৃতর আর এক নাম হলো স্বাভাবিক। এখন আমার এক কলিগ বলছিল যে, আপনি সিলেবাস করছেন, এত সহজে এই ধ্বনি 3 দিনে পড়াইতে পারবেন? আমি দিয়েছিলাম 3 দিন না, মনে হয় 2 দিন। তো বলছি হ্যাঁ পারবো। তো বলে যে সংবৃত আর বিবৃত একটু বোঝান দেখি, কেমনে বোঝাবেন। লাগলো? আচ্ছা, আমরা এটি কি বললাম? অমর। এটি কি বললাম? অটল। আমরা যা লিখেছি তাই উচ্চারণ করেছি। লিখছি অমর, বলছি অমর, লিখছি অটল, বলছি অটল। এখন কথা হলো যে, যা লিখছি তাই উচ্চারণ করছি, তাহলে যা, এটা স্বাভাবিক বিবৃত, মানে যা আমি বলছি তাই উচ্চারণ করছি, তাহলে এটা স্বাভাবিক বিবৃত। এটা কি লিখছি? তোমরা অবশ্যই বলবো নদী। না, আমি বলবো নদী লিখছি, নদী, নদী লিখছি না। এটা তোমরা বলবো অজু লিখছেন, না অজু লিখিনি, আমি অজু লিখছি, অজু। তাহলে নদী লিখলে আমরা উচ্চারণ করছি হলো কি? নদী, এইটা উচ্চারণ করছি। আর আমরা এখানে লিখছি অজু, আমরা বলবো তো অজু বলবো না। তাহলে আমরা যেটা লিখি কিন্তু উচ্চারণ করি ওকার, ও হয়, তাহলে সেইটাকে বলে হলো সংবৃত। এটা তো শিখতে 1000 বছর লেগে যাবে না। 1000 বছর ধরে আমি পথ হেঁটেছি পৃথিবীর পথে, 1000 বছর লেগে যাবে না। ওকে, 1000 বছর না লাগলেও এটা অনেকের মনে থাকে না। তো অনাশ্রিত, অবিনাশ, এইটা মূল কথা হলো এটা অ দিয়ে উচ্চারিত হয়, এই স্বাভাবিক বা বিবৃত, আর সংবৃতটা ও দিয়ে উচ্চারিত হয়। যারা এইচএসসিতে পড়ে বা পরীক্ষা দেবে তাদের কিন্তু এই উচ্চারণের উপরে 5 নাম্বার আছে।
ওকে, এই জন্য এইটা শেখা কিন্তু তাদের জরুরি। আর আসলে শুদ্ধ বাংলা বলতে গেলে কিন্তু সেই সময় বানান, এই উচ্চারণটা জরুরি। শিল্পকলা এগুলি শেখায়, এই জন্য আমাদের এগুলি জানা জরুরি, শেখা দরকার। এর পরবর্তীতে আর একদিন নিয়ে আসবো। যুক্ত বর্ণ আছে না, এই পাঠের শেষের দিকে যুক্ত বর্ণ, তো যুক্ত বর্ণ কিভাবে কি হয় না কি, কত প্রকার কি, এইগুলি নিয়ে আসবো। তো মোটামুটি এই ছিল। আর যদি এই ব্যাপারে মানে এই পাঠে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এক্সক্লুসিভ প্রশ্ন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে কমেন্ট করে। আর সমস্যা নাই, আমার ফেসবুক পেজ আছে এই নামে, চ্যানেলের নামে ফরহাদ টিভিটি 91, ফরহাদ টিভিটি 91। এই চ্যানেলে আমার একটা ফেসবুক পেজ আছে, ওখানে লাইভ ক্লাসের আবেদন করলে লাইভ ক্লাস নিয়ে সেখানে সমাধান করা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। তো অন্তঃস্থ জ ধ্বনি আর শীষ ধ্বনির একটা কথা বলে দেই, শেষ করি আর কি। শীষ ধ্বনি না, শীষ দিলে উষ্ম হয়, শীষ দিলে উষ্ম হয়। যখন আমরা এই শীষ ধ্বনি দিয়ে কোনো শব্দ বলি তখন আমাদের উষ্ম, আমি লিখছি উষ্ম, উষ্ণ হয়ে গেছে, উষ্ম হয় মানে গরম হয়, এই জন্য এদেরকে উষ্ম ধ্বনি বলে। আর অন্তে রবে জল, অন্তস্থ ধ্বনি মনে থাকে না, অন্তে রবে জল, ঠিক আছে। এই হলো অন্তস্থ ধ্বনি, র ব অন্তস্থ জ, আর একটা অন্তস্থ অ আছে। তো এই যে অন্তস্থ জ আর অন্তস্থ অ, এটা একই, মানে এইটা হলো অন্তস্থ অ, আয়না, আর এটা হলো স্বর অ, অজু, ওই যে লিখছি অজু, তারপরে আয়না, যায় না, খায় না, অন্তস্থ অ, আর একটা হলো স্বর অ। তো এইগুলি আসলে প্র্যাকটিসের ব্যাপার, অনুশীলন করলে এমনিতেই শেখা যায়। সমস্যা হলো পড়ার তো সময় নেই, তাই না? উচ্চারণ, আর একটা কথা হয়, উচ্চারণের স্থান 5 কিন্তু উচ্চারণ রীতি হলো 2টা। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে এটার 4র্থ পর্ব নিয়ে। এখন কথা হলো কি, যে তাহলে আপনি ক্লাসে পড়ান 2 ক্লাসে আর ইউটিউবে নেবেন 4 ক্লাস। ইউটিউবেতে ধৈর্য ধরে কেউ 30 মিনিটের ক্লাস দেখতে চায় না, তাই আমার এই ব্যবস্থা। তো আজকে পর্যন্ত, তোমাদের সুস্থ জীবন কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।